জবন হরিদাস, যিনি একটি মুসলিম পরিবারে বড় হয়ে ওঠেন। পরবর্তীতে যৌবনকালে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। তিনি প্রতিদিন ৩ লক্ষ বার কৃষ্ণ নাম জপ না করে আহার গ্রহণ করতেন না। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই জবন হরিদাসের ভজন কুঠির কোথায়, আপনারা কিভাবে গিয়ে পৌঁছবেন, এই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। আর থাকছে এই জবন হরিদাসের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তার সঙ্গে থাকছে আরও একটি চমক, কবি কৃত্তিবাস ওঝা। কবি কৃত্তিবাস ওঝাকে তো সকলেই চেনেন। কবি কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ রচনা করে জগৎ বিখ্যাত হয়েছেন। কবি কৃত্তিবাস ওঝা যে বটবৃক্ষের তলায় বসে বাংলায় রামায়ণ রচনা করেছিলেন, সেই বটবৃক্ষেও আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, চলে এসেছি ফুলিয়া স্টেশনে। এই ফুলিয়া স্টেশনে আসার জন্য আপনাদেরকে শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে। শান্তিপুর লোকাল ধরলেই আপনারা খুব সহজে পৌঁছে যাবেন এই ফুলিয়া স্টেশনে। শিয়ালদহের দিক থেকে এসে আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এবারে ফুটওভার ব্রিজ ধরে, এই যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজ দিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই আছে টোটো স্ট্যান্ড। এই যে এইখানেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটোয় উঠে বলতে হবে কৃত্তিবাস যাব। সময় লাগবে 10 মিনিট আর ভাড়া নেবে জন প্রতি 15 টাকা করে। আর কৃত্তিবাস আর হরিপাট একই জায়গায়। তো বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি এই জায়গায়, এই মোড়টায়। টোটোওয়ালারা আপনাদের জিজ্ঞেস করবে যে আপনারা কৃত্তিবাস কোথায় যাবেন। আপনারা বলবেন যে কৃত্তিবাস হাই স্কুল যাব। এখানে নামলেই আপনারা এই তোরণটা দেখতে পাবেন, কৃত্তিবাস স্মৃতি তোরণ। এই তোরণের তলা দিয়ে গিয়ে বাঁ দিকেই হচ্ছে এই কৃত্তিবাস ওঝার জন্মস্থান। কবি কৃত্তিবাস ওঝা আনুমানিক 1381 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত এই ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রধান কবি। গৌড়েশ্বর গণেশ নারায়ণ ভাদুড়ীর পৃষ্ঠপোষকতায় তিনি বাল্মীকি রামায়ণের সহজবোধ্য বাংলা পদ্যানুবাদ করেছিলেন। বাঙালির আবেগ, অনুভূতি ও রুচির দিকে লক্ষ্য রেখে সকলের বোঝার জন্য বাংলা ভাষায় পদ্যাকারে মূল সংস্কৃত রামায়ণের ভাবানুবাদ করায় কৃত্তিবাস রামায়ণ ব্যাপক জনপ্রিয় হয়। এখানে দেখুন একটা কবি কৃত্তিবাস ওঝার স্মৃতিসৌধ রয়েছে। এই স্মৃতিসৌধে আবার লেখা রয়েছে মহাকবি কৃত্তিবাসের আবির্ভাব হচ্ছে 1440 খ্রিস্টাব্দে মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথিতে, রবিবার। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম কবি কৃত্তিবাস ওঝার বাসগৃহ ছিল এইখানেই, যেটি এখন এই স্কুলে পরিণত হয়েছে, ফুলিয়া কবি কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়। মহাকবি কৃত্তিবাস ওঝার এই স্মৃতিসৌধের ঠিক পেছন দিকেই রয়েছে ছোট্ট একটি মন্দির, যে মন্দিরে রয়েছেন মহাকবি কৃত্তিবাস এবং সঙ্গে রয়েছেন রাম, লক্ষ্মণ ও সীতা দেবী এবং বজরংবলীর বিগ্রহ। মালিনী নামেতে মাতা, পিতা বনমালী, 6 ভাই উপজিল সংসারে গুণশালী। অর্থাৎ কবি কৃত্তিবাস ওঝার পিতার নাম ছিল বনমালী ওঝা এবং মাতা ছিলেন মালিনী দেবী। কৃত্তিবাসেরা ছিলেন 6 ভাই। ভাইদের মধ্যে কৃত্তিবাস ছিলেন জ্যেষ্ঠ ও সর্বাপেক্ষা অধিক গুণবান। মাত্র 12 বছর বয়সে কৃত্তিবাস গঙ্গা নদী পার হয়ে উত্তরবঙ্গে গুরুগৃহে বিদ্যাশিক্ষার জন্য যান। শিক্ষা শেষ করে রাজপণ্ডিত হওয়ার অভিপ্রায় নিয়ে গৌড়েশ্বরের রাজসভায় উপস্থিত হন এবং একটি সরস শ্লোক রচনা করে রাজাকে তুষ্ট করেন। রাজা একটি পুষ্পমাল্য দিয়ে কবিকে বরণ করে নেন।
রাজা কবির প্রত্যাশা জিজ্ঞাসা করলে কবি বলেন, আর কিছু নাহি চাই করি পরিহার, যথা যাই তথায় গৌরব মাত্র সার। কবির উত্তরে রাজা সন্তুষ্ট হয়ে তাকে রামায়ণ রচনার নির্দেশ দেন। রাজার আদেশে কবি কৃত্তিবাস তার শ্রীরাম পাঁচালী রচনা করেন। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি কূপ, যেটি কৃত্তিবাস কূপ নামে পরিচিত। শোনা যায় এই কূপটি কবি কৃত্তিবাস নিজে হাতে খনন করেছিলেন এবং এই কূপের জলই কবি কৃত্তিবাসের পরিবারের লোকেরা এবং আশেপাশের গ্রামবাসীবৃন্দরা ব্যবহার করতেন একসময়। তবে এই কূপ এখন পুরোটাই কিন্তু আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে সেই পবিত্র বট গাছটি, যে বট গাছের নিচে বসে মহাকবি কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ রচনা করেছিলেন। এই হচ্ছে সেই বট গাছ। বট গাছের গোড়াটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, আর পাশেই রয়েছে দুটি বসার জায়গা। এই বট গাছ কত না ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে যুগের পর যুগ। এই বট গাছের তলায় একটি শ্বেতপাথরের ফলকে লেখা আছে, দেখুন, এই বটবৃক্ষের শীতল ছায়ায় বসিয়া কবি কৃত্তিবাস তাহার প্রসিদ্ধ রামায়ণ রচনা করিয়াছিলেন। কৃত্তিবাস অনুমোদিত রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত। কৃত্তিবাসী রামায়ণের প্রধান বৈশিষ্ট্য হল এটি মূল রামায়ণের আক্ষরিক অনুবাদ নয়। কৃত্তিবাস রামায়ণ বহির্ভূত অনেক গল্প এই অনুবাদে গ্রহণ করেছিলেন। তৎপরই বাংলার সামাজিক রীতিনীতি ও লৌকিক জীবনের নানা অনুষঙ্গের প্রবেশ ঘটিয়ে তিনি সংস্কৃত রামায়ণ উপাখ্যানের বঙ্গীয়করণ করেন। 1802 সালে উইলিয়াম কেরির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস থেকে কৃত্তিবাসী রামায়ণ প্রথম 5 খণ্ডে মুদ্রিত হয়। এরপর 1830 থেকে 34 সালে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় 2 খণ্ডে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। তো বন্ধুরা, আমরা কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান তো দর্শন করলাম। এইবারে চলুন যাওয়া যাক হরিপাঠে, যেখানে বসে জবন হরিদাস একটি বিষধর সাপকে সঙ্গে নিয়ে একটি গুহার মধ্যে 3 লক্ষ বার কৃষ্ণ নাম জপ করতেন। কৃত্তিবাস ওঝার জন্মস্থান থেকে বেরিয়ে এই পবিত্র বটবৃক্ষের তলা দিয়ে বাঁ দিকে 1 মিনিট হাঁটলেই হচ্ছে হরিপাঠ। মাত্র 1 মিনিট হেঁটেই আমি পৌঁছে গেলাম এই হরিপাঠের মূল প্রবেশদ্বারের সামনে। এই হচ্ছে হরিপাঠের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের দুদিকে 2টো ঢোল বাজাচ্ছে এমন মূর্তি রয়েছে, আর প্রবেশদ্বারটা বিশাল বড়। তো চলুন এবারে প্রবেশ করা যাক এই হরিপাঠে। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনেই দেখতে পাচ্ছেন একটি মন্দির, আর খুব শান্তশিষ্ট নিরিবিলি একটি জায়গা। প্রচুর গাছপালা রয়েছে আর খুব সুন্দর করে সাজানো। তবে এই মন্দিরে এখন সংস্কারের কাজ চলছে, তাই জন্যে মন্দিরের বিগ্রহগুলি অন্যত্র রাখা রয়েছে। সেই সমস্ত দেবতার বিগ্রহ আমি আপনাদের দর্শন করিয়ে দেবো। তো চলুন তার আগে পুরো মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখে নিই। বিশিষ্ট এই বৈষ্ণব সাধক হরিদাস ঠাকুর হরেকৃষ্ণ আন্দোলনের প্রাথমিক সহায়ক ভূমিকা রাখার জন্য পরিচিত। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বাদে তিনি চৈতন্য মহাপ্রভুর সর্বাধিক বিখ্যাত রূপান্তর হিসাবে বিবেচিত হন। এখানে দেখুন একটি অপূর্ব সুন্দর বিগ্রহ স্থাপনা করা রয়েছে, যেখানে দেখানো হচ্ছে ঠাকুর হরিদাসকে কোলে নিয়ে রয়েছেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। চূড়ান্ত প্রতিকূলতার মুখে হরিদাসের অখণ্ডতা এবং অবিশ্বাস্য বিশ্বাসের গল্পটি চৈতন্য চরিতামৃতে বলা রয়েছে। ধারণা করা হয় যে চৈতন্য মহাপ্রভু নিজেই হরিদাসের নামকরণ করেছিলেন, যার অর্থ নামের শিক্ষক। হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন 3 লক্ষ বার ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। এই হচ্ছে সেই জায়গা যেখানে বসে
হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণের 3 লক্ষ বার নাম জপ করতেন। আর এইখানেই ছিল একটি বিষধর সাপের গর্ত, যে গর্তটা আজও কিন্তু এই মন্দিরের ভেতরেই রয়েছে। শোনা যায় এইটি একসময় একটি গুহা ছিল, সেই গুহার মধ্যে বসেই হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণের নাম জপ করতেন এবং তার পাশেই ছিল সেই বিষধর সাপের একটি সুড়ঙ্গ। এই হচ্ছে হরিদাস ঠাকুরের বিগ্রহ। হরিদাস ঠাকুরের জন্ম সাতক্ষীরা জেলার কেরাগাছি বুড়ন গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেন একটি ব্রাহ্মণ পরিবারে, কিন্তু তিনি অকালে তার পিতামাতাকে হারান। তারপর একটি মুসলিম পরিবার সন্তান স্নেহে তাকে কোলে তুলে নিয়ে লালন পালন করেন। মুসলিম পরিবারে বড় হয়ে ওঠেন হরিদাস ঠাকুর। তারপর যুবক অবস্থায় তিনি বৈষ্ণব ধর্মে ধর্মান্তরিত হন। তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করার 8 বছরের মধ্যে নিত্যানন্দের সাথে হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দেন। সংকীর্তন আন্দোলন ও পবিত্র নামের প্রচারের জন্য হরিদাস ঠাকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হরিদাস ঠাকুরের বিগ্রহের ঠিক পাশেই ডান দিকেই রয়েছে এই সুড়ঙ্গটি, যেই সুড়ঙ্গের মধ্যে সেই বিষধর সাপটি থাকত। বর্তমানে এই সুড়ঙ্গটি এখন চাপা দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে। হরিদাস ঠাকুরের এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে কবি কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি। এই হচ্ছে কবি কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি মন্দির। এইখানেই কবি কৃত্তিবাসের অস্থি সমাধিস্থ করা হয়েছে। স্থানীয় লোকের মুখে জানতে পারলাম ফুলিয়ার এই অঞ্চলটি পুরোটাই কবি কৃত্তিবাসের জায়গা, সেই কারণেই কবি কৃত্তিবাসের অস্থি সমাধি এই জায়গায় করা হয়েছে। এর ঠিক পাশেই রয়েছে এই হরিপাঠের মূল মন্দির, যেটি হচ্ছে শ্রী কানাই বলাই জিউ মন্দির। মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে এই একটি নাট মন্দির। নাট মন্দির পেরিয়ে গিয়েই সামনে হচ্ছে একটি ছোট্ট বারান্দা, তারপরেই হচ্ছে মূল গর্ভগৃহ। তবে মন্দিরে সংস্কারের কাজ চলছে বলে মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতারা রয়েছেন অন্যত্র আরেকটি কক্ষে। এই হচ্ছে মূল মন্দির। এই মূল মন্দিরের সামনেই রয়েছে হলুদ রঙের এই বিল্ডিংটি, যেখানে এই মন্দিরের সেবায়িতরা থাকেন। এই বিল্ডিংয়েরই একটি কক্ষে এই মন্দিরের সমস্ত দেবতারা রয়েছেন। তো চলুন বন্ধুরা, সেই দেবতাদের আমরা এবারে দর্শন করে আসি। এই যে দেখুন বন্ধুরা, এই মন্দিরের সমস্ত দেবতারা এই ঘরটিতে বিরাজ করছেন। তবে এই দেবতারা এইখানে রয়েছেন বলেই আমরা কিন্তু এতটা সামনে থেকে এনাদের দর্শন করতে পারছি। মূল মন্দিরের গর্ভগৃহে থাকলে কিন্তু এতটা কাছে আসা যেত না। এই ঘরটিতেই এই মন্দিরের সমস্ত দেবতারা একসঙ্গে বিরাজ করছেন। এখানে দেখুন আরও ছোট ছোট অনেক বিগ্রহ রয়েছে, আরও দেবদেবতার ফটো রয়েছে। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব রয়েছে। আর এই মন্দিরের মূল বিগ্রহ হচ্ছে কানাই বলাই জিউয়ের বিগ্রহ। এইখানে দেখুন রয়েছেন শ্রীকৃষ্ণ এবং রাধিকা, আর রয়েছেন বলরাম এবং রেবতী। দেবতাদের দর্শন করে আমি দেখুন আবার বাইরে চলে এসেছি। এই দিকেও দেখুন আরও মন্দির রয়েছে। এদিকে একটি রয়েছে নামযজ্ঞ মঞ্চ, আর এই নামযজ্ঞ মঞ্চের সামনেই রয়েছে একটি মন্দির মা যোগমায়ার, যে মন্দিরটা এখন নতুন করে আবার তৈরি করা হচ্ছে। আর এই মা যোগমায়ার মন্দির এবং নামযজ্ঞ মঞ্চের ঠিক পাশেই রয়েছে শ্রী পঞ্চতত্ত্ব মন্দির। এই পঞ্চতত্ত্ব মন্দিরেই মা যোগমায়া আছেন। তো চলুন বন্ধুরা, মা যোগমায়াকে এই মন্দিরে আমরা দর্শন করে নিই। এই পঞ্চতত্ত্ব মন্দিরের গর্ভগৃহে পঞ্চতত্ত্বের একটি ছবি রয়েছে। পঞ্চতত্ত্ব অর্থাৎ শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর ও শ্রীবাস পণ্ডিত, এনাদের একসঙ্গে পঞ্চতত্ত্ব বলা হয়। এই পঞ্চতত্ত্বের গর্ভগৃহের ঠিক পাশেই রাখা রয়েছে মা যোগমায়াকে। এই হচ্ছে মা যোগমায়ার মৃন্ময়ী মূর্তি। এইখানকার এক সেবায়িতের মুখ থেকে জানতে পারলাম মা যোগমায়ার যে মন্দিরটি তৈরি হচ্ছে, সেই মন্দির তৈরি হওয়ার পর মা যোগমায়ার কোষ্ঠী পাথরের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে।
বন্ধুরা, আমরা এই মন্দির দর্শন করলাম এবং এই মন্দিরের সমস্ত দেবতাদের দর্শন করলাম। এবারে চলুন এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব এই মন্দিরের একজন সেবায়তের কাছ থেকে। নমস্কার প্রভু, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, এই মন্দির প্রতিদিন কখন কখন খোলা থাকে? মন্দির ভোর 5টায় খোলা হয়, আর 1টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, আবার বিকাল 4টায় খোলা হয়। খোলা থাকে 4টায় খোলা হয়, 8টা পর্যন্ত, 8টা সাড়ে 8টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, নিত্য ভোগ হয় এই মন্দিরে? হ্যাঁ, নিত্য ভোগ। আচ্ছা, সেই ভোগ প্রসাদ কি ভক্তরা পান? হ্যাঁ। তা সেটা কি মূল্য কত? মূল্য 100 টাকা। 100 টাকা। কখন বিতরণ করা হয় সেই ভোগ? 2টো নাগাদ। আচ্ছা, তা সেই ভোগ ধরুন কেউ দূর থেকে আসলো, কেউ যদি পেতে চান তাদেরকে কখন বলতে হবে? সেটা ফোনে যোগাযোগ করতে হবে। ফোনে? একটু ফোন নাম্বারটা যদি বলেন। আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কি থাকার ব্যবস্থা আছে তো? মানে থাকার জন্য তাতে মানে কি করতে হবে, মানে তার কত? সেটা এখনো ঠিক হয়নি, ওটা সবই করা হয়েছে তো। আচ্ছা, সেটা এখনো ঠিক হয়নি। এই মুহূর্তে ধরুন যদি কেউ আসে থাকবে যদি বলে, তাতে কি করতে হবে তাহলে? তখন তার মানে ইচ্ছা মতন কোনো থাকতে গেলেও তো তার একটা রেট পে করতে হয়। হ্যাঁ, সেই অনুপাতে কিছু ধরে দিয়ে যাবে। আচ্ছা, এখানে প্রসাদের ব্যবস্থা আছে যারা থাকবে। এটা যারা দূরের থেকে আসবে তাদেরকে আগে জানাতে হবে, কিছুদিন আগে জানাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়? এই অন্নপ্রাশন, বাবা মার উদ্দেশ্যে দিবসী এইগুলো করা হয়। আচ্ছা, আর এখানে কি কি উৎসব হয়? হরিদাস ঠাকুরের নির্যান, এটা বাৎসরিক অনুষ্ঠান। আচ্ছা, আর হচ্ছে পৌষ সংক্রান্তিতে মায়ের পুজো হয়, যোগমায়ের পুজো হয়। আচ্ছা, আর হচ্ছে সে সময় নাম চলে, 2 দিন, একদিন নাম চলে, অধিবাস হয়। আর ওটা কমিটির তরফ থেকে হয়, ওটা 12 বারে। আচ্ছা, অনুষ্ঠানটা 12 বারে, ওটা বলতে গেলে বাৎসরিক। আচ্ছা, আর নবম দোল হয় 9 দিনের দিন, কানাই বলাইকে বাইরে বের করানো হয়, দোলনায় বসানো হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন এই মন্দিরে থাকা এবং খাবার দুটোরই ব্যবস্থা আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নীল রঙের যে বিল্ডিংটা, ওটাই হচ্ছে গেস্ট হাউস। তো তার জন্য আপনাদের আগের থেকে ফোন করে আসতে হবে। এই হচ্ছে ভোগ রন্ধনের ঘর। মূল মন্দিরের গর্ভগৃহের পাশেই এই ভোগ রন্ধনের জায়গাটা। আর এই ভোগ রন্ধনের ঘরের সামনাসামনি দেখুন এই যে একটা টিনের সেট দেওয়া জায়গা রয়েছে, এই জায়গাটাতেই সমস্ত ভক্তরা এসে বসেন এবং এইখানেই ভোগ বিতরণ করা হয়। এখানে দেখুন একটা পরিবার এসছে, ওনারাই বসে রয়েছে, ওনাদের বাচ্চাদের আজকে এই মন্দিরে অন্নপ্রাশন দেবে বলে ওনারা এসছেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে মূল মন্দিরের চূড়া। মন্দিরের চূড়ার উপরের দিকে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী কানাই বলাই জিউ মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে যেহেতু এখন দেবতার বিগ্রহ নেই, সেই কারণে মন্দিরের গর্ভগৃহের দরজা এখন বন্ধ রয়েছে। মন্দিরে ভগবানের ভোগ নিবেদনের সময় হয়ে গেছে, সেই কারণে মূল মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনে যে নাট মন্দির রয়েছে, সেই নাট মন্দিরে বসে ভোগ আরতির কীর্তন আরম্ভ হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, সেই কীর্তন আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হাসি খুশি থাকবেন। টাটা।